ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের পড়ার কথা কাজ ক্ষমতা এবং শক্তি। আমরা গত ক্লাসে পড়েছিলাম নিউটনের বলবিদ্যা, বেশ কিছু ম্যাথ করেছিলাম। দেখি আমরা আজকে কাজ ক্ষমতা শক্তি কতটুকু কভার আপ করতে পারি। যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, আমি চেষ্টা করব কিছুটা ফাস্ট আগানোর জন্য। আর যেহেতু রেকর্ডিং করাই হচ্ছে, সো আশা করি রেকর্ডিংটা দিয়ে দিলে সবার জন্য একটু উপকার হবে। কাজ ক্ষমতা শক্তি এটা আমাদের কমন টপিকস, এবং আমরা 9-10-এ মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে কিছুটা হলো বেসিক করে এসেছিলাম। সো আমি আগাই। কোথায় কোথায় আমাদের পড়তে হবে বা কতটুকু কতটুকু আমাদের ইম্পর্টেন্ট, আমি যে যে টপিক গুলো বলছি, এটা আমরা চেষ্টা করব যখন যারা ভিডিও দেখবো তারা পজ দিয়ে হলে বা স্ক্রিনশট নিয়ে হলেও যাতে টপিক গুলো লিখে ফেলতে পারি। আর যেহেতু আমি যে বইটা থেকে পড়াচ্ছি সেটাতে হচ্ছে উম, বেশ কিছু গুছানো এবং দাগানো আছে, সো এটা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসি আমরা মূল কাজে। কাজ কাকে বলে এটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা ইকুয়েশন জানি, W = F(S). যখন আমি এটা ক্লাসে চ্যাপ্টারটা শুরু করি তখন একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করি, সেটা হচ্ছে ধনাত্মক কাজ কাকে বলে, ঋণাত্মক কাজ কাকে বলে এবং শূন্য কাজ কাকে বলে। যেহেতু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার রিপিট ক্লাস করে আসছে, তো এটা সম্পর্কে তারা সবাই জানে। আমরা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য W = F(S)cos θ এই ফর্মুলাটা থেকেই আমরা আগাচ্ছিলাম। সো থিটা যখন আমরা দেখি, যখন দুইটা বস্তু না, যখন একটা বস্তুর উপর বল F ক্রিয়া করে এবং তার সরণ S একই অক্ষ বরাবর যায়, তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তখন আমরা যদি cos 0 এর ভ্যালু বসাই তখন আমরা দেখি ধনাত্মক কাজ হচ্ছে। আবার যখন আমি দেখি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম F, এবং তার সরণ হচ্ছে ঠিক তার বিপরীত দিকে S, এখানে হচ্ছে 180 ডিগ্রি কোণ তৈরি করলো, সেক্ষেত্রে আমি ঋণাত্মক কাজ পাই। আর শূন্য কাজের ক্ষেত্রে তিনটা কন্ডিশন ক্লাসে আগেই আমি রিপিট করেছিলাম, সেটা হচ্ছে F যদি 0 হয়, দেন যদি 0 হয়, অর যদি বল যেই বরাবর ক্রিয়া করে এবং তার সরণ যদি ঠিক তার লম্বভাবে হয়, অর্থাৎ θ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা টোটাল রেজাল্ট পাই 0, এবং সেক্ষেত্রে হচ্ছে আমার শূন্য কাজ বলে ধরে নেওয়া হচ্ছে। এবার আমরা এখানে আরেকটা জিনিস দেখি, আমরা হচ্ছে বলের একক, মাত্রা, আমি বারবার ক্লাসে রিপিট করি যে মাত্রা, একক, ইকুয়েশন এগুলো সম্পর্কে আমরা খুব একটা বলবো না, তবে এগুলো এই যে তিনটা লাইন আমরা দেখি, প্রত্যেকটা লাইনে এক একটা MCQ। ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে বলা হবে, যেখানে বলা হচ্ছে বলের দ্বারা কাজ, এটা হচ্ছে ধনাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ। আর এটা দিয়ে আমরা একটা ডিরেক্ট সরাসরি ম্যাথে চলে আসলাম। আমাদের মূল ফোকাসই থাকবে এই কোয়েশ্চেন গুলো দিয়ে কিভাবে ম্যাথ সলভ করা হচ্ছে তা যেন আমরা করতে পারি। ইকুয়েশনে যদি আমি আসি, এখানে কি বলা হচ্ছে, 150 কেজি ভরের একজন ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে, তাহলে এখানে দুইটা ওজন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে লোকের ওজন 150 কেজি, সে মাথার উপরে যে ভরটা নিচ্ছে সেটা হচ্ছে 50 কেজি। তাহলে আমার মোট লোকটা ক্যারি করছে নিজের ভর এবং তার মাথার উপর বোঝাই করা ভর, দুটোর যোগফল। বোঝাই নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামতে, যদি সিঁড়িটি নামছে, যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, দ্যাট মিনস এই দেওয়ালের সাথে বলতে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, নিচ থেকে উপরের দিকে না, সে কত কাজ করলো। এখন থিটা হচ্ছে 60 ডিগ্রি, তার সরণ হচ্ছে 4 মিটার,
পুরো মুইটা বেয়ে এসে নামবে। সো আমরা নর্মাল ইকুয়েশন থেকে দেখতে পাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, প্রত্যেকটা ভ্যালু আমার দেয়া আছে। আরেকটা কোশ্চেন দেখি। একটি কণার উপর এফ বল প্রয়োগ করা হলো এবং এফ বলের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ভেক্টরের প্যাটার্নে দেওয়া 5i+3j-2k। আর কণাটার একটা সরণ দেওয়া হচ্ছে আর, বা সরণ ভেক্টর যেটা, আমার কাজের ভ্যালু জানতে চাইলো। সো আমরা এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা দরকার নেই, এই দুটো ডট মাল্টিপ্লিকেশন করে আমি ইজিলি কাজ বের করে ফেলতে পারি। আরেকটা প্যাটার্ন কি, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক যদি আমরা দেখি। 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি প্যারেকের উপর পড়লো। তাহলে আমি একটু ইমাজিন করি, এটা হচ্ছে 5 কেজি একটা ভরের বস্তু। সে এইখানে নিচে আমি একটা ড্র করলাম, ছোট একটা প্যারেক, তার ভর হচ্ছে এম, 5 কেজি। সে কতটুকু উপর থেকে পড়ছে, তাও 5 মিটার, ভর 5 কেজি, উচ্চতা 5 মিটার। প্যারেকটি মাটির ভিতর, এখানে একটা জিনিস প্রিন্টে হয়তো আসেনি, এখানে হচ্ছে বইয়ে কিছুটা কাটা পড়েছে, সেটা হচ্ছে প্যারেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়। সো তার সরণ 10 সেন্টিমিটার, আমরা মিটারে নিয়ে নিলাম 0.1 মিটার। কথা হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল বা ধাক্কা বা বাধা দানকারী বল। প্রতিরোধ বল বলতে প্যারেকটা যেহেতু মাটিতে, এই ওজনটা এসে যেহেতু প্যারেকের উপর পড়বে এবং প্যারেকটা মাটিতে ধাক্কা দিবে, সো মাটিটাকে বিপরীত দিকে কতটুকু বাধা দানকারী বল প্রয়োগ করছে সেটা আমরা বের করবো। আমরা দেখি সমাধানে আমাদের বলা হচ্ছে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থিতি শক্তিটাই হবে আমার বলের বিরুদ্ধ কাজ। দ্যাট মিনস আমরা যে কাজ ইকুয়াল টু জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে আমার, যেহেতু উচ্চ থেকে বস্তু নিচের দিকে পড়ে, আমরা কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে যেহেতু আছে, আমরা শক্তির দিকে গিয়ে পাবো, সেটা হচ্ছে আমরা জানি একটা বস্তু উপরে যখন থাকে তখন তার স্থিতি শক্তি, সেটা গতিশক্তিতে পরিণত হয় এবং শেষে এসে আমরা সবগুলো পয়েন্টে তার মোট গতিশক্তি দেখি ইকুয়াল। সো এখানে আমার টোটাল যে কাজটা সংগঠিত হয়, এটাকে আমি বলতে পারি এখানে বস্তুটার যে শক্তি, অর্থাৎ স্থিতি শক্তি, এটাই হবে তার এখান থেকে প্যারেক পর্যন্ত পড়ার মোট কৃত কাজের সমান। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু জানি এফ এস, আবার স্থিতি শক্তির সূত্র থেকে আমরা জানি এম জি এইচ, ই ইজ ইকুয়াল টু বা ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখন এক্ষেত্রে এইচটা আমার কত, এইচ হচ্ছে, এক হচ্ছে সে 5 মিটার উপর থেকে পড়ে, এই হাইটটা সে অতিক্রম করে, আবার প্যারেকটা মাটির ভিতরে এখানে 0.1 মিটার ভিতরে চলে যায়, এই হাইটটাও সে অতিক্রম করে। তাহলে আমার এই 0.1 এবং 5, এই টোটাল দূরত্বটা হচ্ছে আমার স্থিতি শক্তির জন্য মোট উচ্চতা। আর ভর আমার দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ আমরা জানি। তাহলে আমি যেহেতু দুটোকেই ইকুয়াল বললাম, তাহলে আমরা লিখতে পারি এফ এস ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখান থেকে আমরা এই বলটা বের করব, এটাই হচ্ছে আমার মাটির বা মাটি কর্তৃক বাধা দানকারী বল বা গড় প্রতিরোধ বল। কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টার অনুসারেই এখানে হয়তো আমরা সামনে গিয়ে পাবো, আমরা ম্যাক্সিমাম পরীক্ষায় আসতে দেখি, সেটা হচ্ছে একটা আনত তল বরাবর যদি আমি এইভাবে কোনো বস্তুকে ধরি, বস্তুটার এখানে যদি কোনো একটা উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে, এই টাইপের ম্যাথ গুলো আমরা একটু বেশি দেখবো এবং এগুলো সলভ করবো। এগুলো সলভ করার ক্ষেত্রে আমি সামনের দিকে আলোচনা করব। জাস্ট একটু বলে রাখলাম যে এতক্ষণ পর্যন্ত যে 3টা ম্যাথ আমরা দেখলাম সেটা হচ্ছে নর্মাল ইন জেনারেল। সামনের দিকে এই আনত তল বরাবর যে ম্যাথ গুলো দেখবো এগুলো আমরা একটু ফোকাস করব। এবং দ্বিমাত্রিক গতিতে এই টাইপের কিছু ম্যাথ আমরা দেখে আসছি, যেটা আমরা ভেক্টর দ্বারা উপাংশ অনুসারে ডিভাইড করব। সামনে যাই, দেখা যাবে আমরা সামনে ম্যাথটা পাবো। শক্তি, শক্তি সম্পর্কে আমরা সবাই জানি, শক্তির সংজ্ঞা বা শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির নিত্যতা সূত্র, এগুলা আমরা রিপিট করলাম না। টোটাল 9টা শক্তির মধ্যে কোন শক্তি কখন কোথায় যাচ্ছে, কখন তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে কখন কিভাবে ট্রান্সফার হয়, এটা আমরা বই থেকে দেখে নিবো। এবং এগুলো প্রত্যেকটা এখানে মার্ক করা আছে, এখানে হাইলাইটার দেওয়া আছে 8 নম্বরে, যে যেমন ঔষধের কারখানা শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গের সাহায্যে জীবাণু ধ্বংস করা হয়। তার মানে আমি যে সাউন্ডটা দিচ্ছি, মানে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গের মাধ্যমে কিন্তু আমি ব্যাকটেরিয়া বা কোনো ধরনের জীবাণুকে ধ্বংস করতে পারি।
এবং কর্পূরকে পানিতে দ্রবণীয় করা হয়। দ্যাট মিন্স আমরা এই সাউন্ডটা দিয়ে কর্পূরকে পানিতে দ্রবণীয় করা হচ্ছে। ঔষধের কারখানার কথা বলেছে। এছাড়া শব্দোত্তর তরঙ্গ দ্বারা বস্ত্রাদির ময়লাও পরিষ্কার করা হয়। দ্যাট মিন্স আমি একটা সাউন্ড দিয়ে এই কাজগুলো করতেছি, যেটা আমার যন্ত্রের মতো করে কাজ করছে, যার কারণে এই শব্দ তরঙ্গ আমার চেঞ্জ হয়ে চলে যাচ্ছে কোথায়, শব্দ শক্তি হয়ে যাচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। তো এই রূপান্তরগুলো আমরা একটু পড়বো, এগুলো আমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দেন আমরা একটু আসি যেখানে আমার বলা দরকার, শক্তির মাত্রা। সকলেই জানি শক্তির একক আমাদের জানা আছে। এখানে এখান থেকে আমাদের শুরু, যে যে কোনো শব্দ শক্তি বলতে আমরা দুই ধরনের শক্তিকে পাই। একটা হচ্ছে তার গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। আমরা জানি গতিশক্তি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি বা ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। বল, সরণ এবং কাজ, এগুলো নর্মাল কথাবার্তা, এগুলোতে আমরা এখন ফোকাস করব না, আমরা ইম্পর্টেন্ট বেসিস একটু আগাই। স্থির বল করতে কি তো কাজ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এগুলো ইন জেনারেল কথাবার্তা, আমরা ম্যাথের দিকে গেলে বুঝবো। এই যে এখান থেকে আমার আস্তে আস্তে আনত তলের ম্যাথ গুলো শুরু। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এগুলো আমাদের সকলেরই জানা। আমি যে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ ব্যাখ্যা করলাম, এই যে কস থিটা 0 ডিগ্রি হলে কি ধরনের কাজ, দেন কস 90 ডিগ্রি হলে কি ধরনের কাজ, ওগুলো এখানে ব্যাখ্যা করা আছে। এই টপিকটা মূলত শুরু হচ্ছে এখান থেকে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এইচএসসির জন্য যদি আমি বলি, এবং 9-10 এর জন্য হচ্ছে এর আগ পর্যন্ত আমরা যে পেজগুলো দেখে আসছি অ্যাট এ গ্ল্যান্স, ওটা হচ্ছে আমার 9-10 এর বেসিক। পরিবর্তনশীল কৃত কাজ, এটা আমি বলবো সবাইকে একটু খেয়াল রাখতে, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম বি নাম্বার কোশ্চেনের জন্য এটা আসে। আমরা দেখি এখান থেকে কি কি আসে। এই পুরো ডায়াগ্রামটা, এখানে 3টা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। আমরা ধরলাম এই যে লাস্টের যে ডায়াগ্রাম এটা হচ্ছে টোটাল একটা পূর্ণ কাজ। কোথায় x1, আমি লেখচিত্রে মার্ক করে করে বলে দিচ্ছি। x1 পয়েন্ট থেকে একটা বস্তু x2 পয়েন্টে গেল, মানে তার সরণ হলো এটা এক্স অক্ষে, আর তার উপর ক্রিয়াশীল বল ছিল এফ। তাহলে যেহেতু আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, দ্যাট মিনস এই সমীকরণ থেকে আমরা কাজের একটা গ্রাফ দেখতে পাই। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ জিনিসটা দিয়ে কি বোঝায়, আমরা যখন ভেক্টর পড়ে আসছি, ভেক্টর আমি বারবার বলি যে যখন আমরা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অথবা ডেল এই ধরনের শব্দগুলো পাই, তার মানে হচ্ছে আমি টোটাল একটা বস্তুকে এই যে ক্ষুদ্র 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 ভাগে ভাগ করলাম, এই যে এখানে ছোট ছোট ভাগে ভাগ করলাম, এই পুরো ঘটনাটাকে ছোট ছোট ভাগে ভাগ করা, এটাই হচ্ছে আমার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এবং এই জিনিসটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। মানে হচ্ছে আমি এখানে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে যদি আমি বল বরাবর গ্রাফ থেকে রেখা টানি, আমি দেখতে পাই এখান থেকে এখানে আমার বলটা বৃদ্ধি পাচ্ছে, আর এখান থেকে এখানে x1 যে সরণটাও বৃদ্ধি পাইল। আমি এই অক্ষ বরাবর দেখা যাচ্ছে পুরো একটা কাজ করতে বলের পরিবর্তন করলাম, যার কারণে আমার এই অক্ষে সরণের পরিবর্তন হচ্ছে। যখন আমার এফ পরিবর্তনশীল ডেল এবং এক্স পরিবর্তনশীল ডেল, তখন এই দুটো পরিবর্তনশীলকে মাল্টিপ্লাই করাটাই হচ্ছে আমার পরিবর্তনশীল কাজ বা পরিবর্তনশীল বলতে পারি বল দ্বারা কৃত কাজ। এখন এটা আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো, আমরা একদম সিম্পলি লিখবো, যদি আমি F1 বল প্রয়োগ করি তাহলে কণার সরণ ধরে রাখলাম ডেল এক্স। প্রথম গ্রাফের জন্য আমার ডেল এক্সটা কতটুকু হবে, যদি x1 থেকে x2 আসে x2 মাইনাস x1, x2 থেকে x3 আসলে x3 মাইনাস x2, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তাহলে তার জন্য আমি কাজ পেলাম ক্ষুদ্র একটা অংশ W1, ডেল W1। পরের লেয়ারের জন্য পাইলাম W ডেল 2। এভাবে যদি আমি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে যোগ করি তাহলে আমি পাবো মোট কাজ। এই ছোট ছোট কাজগুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা টোটাল কাজটাকে বলা হচ্ছে কৃত কাজ। তাহলে আমি এখানে এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বসালাম, এই যে এফ ডেল এক্স, W2 F2 ডেল এক্স, W3 F3 ডেল এক্স। এখানে ডেল এক্সটাকে আর খুব একটা ইলাবোরেশন করে দেখানো হয় নাই, যে x1 মাইনাস x2, x2 মাইনাস x3, x3 মাইনাস x4, এভাবে না দেখায় আমরা ডেল এক্স জাস্ট একটা কনস্ট্যান্ট হিসেবে ধরলাম। তো এই যে এতটুকু পোর্শন, এটুকুই আমরা সমীকরণ আকারে বলতে পারি কৃত কাজ, আর চিত্রে যেটা আমরা গ্রাফে দেখলাম এটাকে বলতে পারি কৃত কাজের গ্রাফ। সো যদি এটা বি নাম্বার কোশ্চেন আসে, আমরা অল্প কিছু লিখে এই ডায়াগ্রামটা মাস্ট ড্র করব, এবং এই তিনটা
লাইনের ইকুয়েশন আমরা দেখাবো এবং বলবো এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখানে কঠিন তেমন কিছু নয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স থাকে 3-4টা প্যাটার্নে দেখালো। যেমন এখানে যারা আমরা ম্যাথমেটিক্সে লিমিটের ম্যাথ করে আসছি, লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমরা একটা জিনিস মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে এই যে লিমিট, এতটুকু পোর্শনটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের ডিডিএক্স বা ডি ডিএক্স বা তার পরিবর্তন। সো যেহেতু আমি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজকে ডেল দ্বারা প্রকাশ করছি, সো এক্ষেত্রে আমার এখানে লিমিট কত থেকে কত, এক্স এর ভ্যালুটা কত আমি তো এখানে মেনশন করলাম না। সো এক্স এর ভ্যালুটা আমি দেখাচ্ছি, ডেল এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে এই যে একটা ছোট সাফিক্স হিসেবে কে বসালাম, এই কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত। মানে হচ্ছে আমি যদি পুরো কাজের লেয়ারটাকে এন সংখ্যক এলিমেন্ট দ্বারা ভাগ করি, তাহলে 1 থেকে এন পর্যন্ত হচ্ছে কে এর লিমিট। এবং যদি আমি ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে এটাকে আমি একটা ডিফারেন্সিয়েশনের এই প্যাটার্নে লিখতে পারি। এখন এটা হচ্ছে ছোট্ট একটা কাজ, যদি এটুকুকে ভাগ করলাম মানে হচ্ছে আমি একটা লেয়ারকে ভাগ করলাম। আমি যদি একটু ডায়াগ্রামে যাই, যদি আমার এই একটা লেয়ারের ভ্যালু আমি জানি, তাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এই 3 নম্বর চিত্র মোট কাজের পরিমাণ পাবো। তাহলে সমীকরণকে আমি কিভাবে দেখাবো, সমীকরণকে দেখাবো ইন্টিগ্রেশন আকারে। এই ইকুয়েশনটা, এটা একটু বোঝার চেষ্টা করি। এই কোশ্চেনটা আসলে আমি এখানে এসে আনসারটা শেষ করে দিব। সেটা হচ্ছে এফ এক্স মানে হচ্ছে তার বল, ডিএক্স মানে হচ্ছে তার সরণের পরিবর্তন, কত থেকে কত। আমি লাস্ট চিত্রটাকে দেখি, লাস্ট চিত্রে কিন্তু ডেল এক্স অনেকগুলো দেওয়া নেই, এখানে দেওয়া হচ্ছে এক্স ওয়ান হচ্ছে তার ইনিশিয়াল সরণ, এক্স টু হচ্ছে তার ফাইনাল বা শেষ সরণ। তাহলে তার এক্স ওয়ান থেকে এক্স টু তে যাওয়ার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এই দুটার মাল্টিপ্লিকেশনই হচ্ছে আমার টোটাল সামেশন বা মোট কৃত কাজ। এতটুকুতে লিখে ছেড়ে দিব, এই পোর্শনটা লাগবে না, এগুলোর কোনো দরকার নেই। এবার আরেকটু সামনে আগাই, এখানে পড়া এখানে এতটুকুতে শেষ। এখানে একটু আমরা সংজ্ঞা পড়বো, স্থিতিস্থাপক বল, অভিকর্ষীয় বল এবং সম্পাদিত কাজ। স্থিতিস্থাপক বলটা কি, এই ডেফিনেশনটা আসে, এটা এখানে দাগানো আছে। সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর উপর আকার আকৃতির পরিবর্তন ঘটানোর পর বল অপসারণ করলে যে বলের কারণে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা কি এই চ্যাপ্টারের আগেই পড়ে আসছি কি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আগে আমরা পড়লাম পদার্থের গাঠনিক ধর্ম, ওখানে আমরা স্থিতিস্থাপক সীমা, তারপর স্থিতিস্থাপক ক্লান্তি, এই ধরনের কিছু টার্ম পড়ছি। এটা এই রিলেটেডই। যেমন আমি এখানে একটা স্প্রিং রাখলাম, স্প্রিং আমি বল প্রয়োগ করলাম, স্প্রিংটা কিছুটা এক্সপান্ড হচ্ছে। যদি আমি বলটাকে রিমুভ করি, অর্থাৎ এই যে এখানে বলা হচ্ছে বল অপসারণ করলে স্প্রিংটা আবার উপরের দিকে উঠে যাওয়ার জন্য যেই একটা বল পাচ্ছে বা যেই বলের কারণে স্প্রিংটা আবার তার নিজের জায়গায় চলে আসছে, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক বল। এই সংজ্ঞাটা বেশ কয়েকবার আসছে, আমি যেই শীট গুলোকে শেয়ার করি ওখানে দেখা যাবে এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। আমার পরিবর্তনশীল বল পড়ার পর আমাদের টপিকস হচ্ছে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ, এবং সেটা আমরা পড়বো স্প্রিং এর ক্ষেত্রে। এখানে যা যা লাগবে, যেহেতু আমরা এই স্প্রিং এর বলটা যেহেতু টানার পর সে আবার আগের জায়গায় চলে আসছে, এই জন্য একে আমরা নাম দিব প্রত্যয়নী বল। এই যে ভিডিওতে যেই বইটা দেখা যাচ্ছে, এটার রেড কালারের এবং হাইলাইটারের দাগগুলো যদি কেউ ফলো করে এবং এমসিকিউর জন্য পড়ে, আমি মনে করি তার প্রিপারেশনের জন্য এটা একটা গুছানো একটা বই দাগানো আছে অলরেডি। এটা বেশ কয়েক ব্যাচকে আমি গাইড করলাম, সেই অনুসারে তাদের এমসিকিউতে আমি দেখলাম না তারা খুব একটা প্রবলেম ফেস করলো। ওকে, তাহলে এবার আমরা এখানে আসি। এখানে একটু রিলেট করতে আমাদের জন্য ইজি হবে, যেহেতু আমরা 3টা চ্যাপ্টার ব্যাক টু ব্যাক এইটা রিলেটেড পড়ে আসছি। সেটা হচ্ছে লাস্ট যে চ্যাপ্টারটা আমরা কোচিং এ শেষ করলাম, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিতে আমরা এই সমীকরণটা অনেকবার দেখলাম, যে কোনো বস্তুর স্প্রিং হোক, সরল সন্ধিত স্পন্দন হোক, তার বল হবে তার সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তারপর এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখলাম, এ ইজ প্রপোর্শনাল, যেহেতু এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স। লাস্ট ক্লাসে কোচিং এ একটা জিনিস রিপিট করছিলাম, সেটা হচ্ছে যদি ত্বরণ সরণের সমানুপাতিক হয় অথবা বল সরণের সমানুপাতিক হয়, তখন তাকে আমরা সরল সন্ধিত গতি বা সরল সন্ধিত স্পন্দন বলতে পারি। তো স্প্রিং এর গতিটা ওয়ান কাইন্ড অফ সরল সন্ধিত স্পন্দনের গতি। এই সমীকরণটা লিখলাম, একটা কে নিয়ে আসছে, একে বলা হয় স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের বেশ কিছু সংজ্ঞা আসে, শীট দিলে ওখানে আমরা দেখতে পাবো।
এখান থেকে আমরা যতটুকু লাগবে সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা বক্স করা দেখলাম, স্প্রিং কর্তৃক কৃত কাজ, যেহেতু এই সমীকরণগুলো আমার প্রতিপাদন লাগবে না, সো আমি ডিরেক্ট ইকুয়েশনে আসলাম। স্প্রিং কর্তৃক যখন কৃত কাজের ম্যাথ গুলো আমরা করব, তখন হচ্ছে এই কৃত কাজটাকে ধরবো ধনাত্মক, এবং স্প্রিং কর্তৃক কৃত কাজের সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। এখানে সরণটা হচ্ছে দুইটা, দুইটা কোথায়, একটা এই তার সরণ এক্স ওয়ান কে আমি এক্সপান্ড করলাম, আবার ছেড়ে দিলে সে আবার সংকুচিত হয়, সো এখানে আমি দুইটা সরণ পাবো। আর যদি আমার এক্স টু এক্স ওয়ান না দিয়ে শুধু একটা সরণ দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে সরণটা লিখবো এইভাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার স্প্রিং কর্তৃক কৃত কাজের রাশিমালা। এটা দিয়ে আমরা কিছুক্ষণ পরেই ম্যাথ দেখতে পাবো। টপিক্সটা গেল, প্রথমটা গেল স্প্রিং এরটা, বাহ্যিক বল দ্বারা প্রয়োগে বিকৃত বস্তুর উপর কৃত কাজ। এটা হচ্ছে আমরা অলরেডি পদার্থের গাঠনিক ধর্মে এই সমীকরণটা পড়ে আসছি, সেটা হচ্ছে পীড়ন, তারপর এই যে পীড়ন, বিকৃতি, এবং পীড়ন ও বিকৃতির অনুপাত থেকে আমরা যেটা পাই সেটাকে আমরা বললাম ইয়ং এর গুণাঙ্ক। আমি আশা করি স্টুডেন্টদের এই জিনিসটা মুখস্থ আছে, যে এই ইয়ং এর গুণাঙ্ক পড়লাম, তারপর আমরা ক্লিনটন বিকৃতি, ক্লিনটন পীড়ন, ওখান থেকে আরো একটা গুণাঙ্ক পেলাম, এরকম তিনটা জিনিস আমরা গুণাঙ্ক শিখে আসছি। এই চ্যাপ্টারটাতে আমার এই ইয়ং এর গুণাঙ্কের কিছুটা ম্যাথ আসে, এটা এখানে রিপিট করা আছে। এবার আসি এই সমীকরণটা, এটা একটু আগে আমরা যেই সমীকরণটা পড়লাম ওটার একটু এক্সটেন্ডেড ভার্সন, এবং এটা হচ্ছে পীড়ন এবং কাজ, সঞ্চিত শক্তি, এই দুটোর রাশিমালা দিয়ে তৈরি করা একটা ইকুয়েশন। সো এটাকে আমার ডিরেক্ট ম্যাথে পড়ার দরকার না, আমি শুধু এটা মাথায় রাখবো, এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আরেকটা জিনিস পড়বো, স্প্রিং এর যে সমীকরণটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই দুটোকে বসালে আমরা এই সমীকরণটা পাবো। সো এটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো মানে নেই। অভিকর্ষ বল কি এটা আমরা জানি, এটাতে সময় না দিয়ে, এটা 9-10 এর বেসিক। বস্তু নিচের দিকে পড়ে কিসের কারণে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা জানি, আবার এফ ইজ ইকুয়াল টু এম এ বা এম জি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা আমাদের জানা আছে। বস্তু উপরে উঠানোর ক্ষেত্রে সেম জিনিস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেহেতু আমি উপরের দিকে উঠাচ্ছি তাহলে এই কাজটা হচ্ছে ঋণাত্মক। আনত তল, উম, আমি এখানে একটা স্টার দিয়ে রাখি, আর যদি স্টুডেন্টরা খাতায় লিখি তাহলে সেক্ষেত্রে এই টপিকটাতে একটি স্টার দিব খুব বেশি করে। এই আনত তলের বা হেলানো তলের ম্যাথ গুলো আমাকে সবচেয়ে বেশি করতে হবে, এবং এখানে বুঝার অনেক কিছু আছে। এটা যেহেতু টপিকসটা এখানে আছে, এখানে আমি একটু ব্যাখ্যা করি একটা জিনিস, সামনে ম্যাথ যখন পাবো তখন আরেকবার রিপিট হবে, হয়তো তখন ওখানে স্কিপ করবো। এই বলটা, থিওরি এগুলো আমরা বাদ দিয়ে আমরা এখানে একটা জিনিস দেখি, এখানে বলটা কিভাবে ভাগ হয়। এদিক থেকে একটা বল নিচের দিকে পড়ে, ধরলাম সে এফ বলে নিচের দিকে এইখান থেকে পতিত হচ্ছে। এই বস্তুর ওজন ক্রিয়া করবে তার নিচের দিকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন এই পয়েন্টে তার যেই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এটা দুটা উপাংশে ভাগ হবে ভেক্টর অনুসারে। একটা হচ্ছে এই বরাবর আনুভূমিক উপাংশ, তার লম্ব বরাবর এটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন এখানে আমি যদি দেখাই, উম, এই পয়েন্টটাকেও যদি ধরি বা এই পয়েন্টটাকেও ধরি, একই পয়েন্ট, যে এটা কিছুটা সরণ হয়ে নিচে আসছে, আমি এখানে ড্র করি, তারপর আবার ফ্রেশ করে উপরে ড্র করব। যদি আমি উলম্বের সাথে থিটা কোণে ধরে রাখি, আনত তলের ম্যাথগুলো ম্যাক্সিমাম এটাকেই থিটা দিয়ে ধরে করা হয়। এটা যদি আমার লব্ধি ডাব্লিউ অথবা আর হয়, তাহলে আমি এটাকে বলবো আর, একদম হুবহু আমি ভেক্টরের ক্লাসগুলো রিপিট করতেছি। এটা হচ্ছে আর কস থিটা, যেহেতু ভূমির সাথে লাগানো, এটা থিটার সাথে লাগানো, আর এটা হয়ে যাবে আর সাইন থিটা। এখন এখানে আমার জানতে হবে, যে বলে বস্তুটা আনত তলে নিচের দিকে পড়ে, সে তার বিপরীত দিকে একটা বল অনুভব করে, যাকে আমরা বলবো এফ কে বা ফ্রিকশন বল। তাহলে বস্তুর নিচের দিকে এফ আর সাইন থিটা বা ডাব্লিউ সাইন থিটা, যেটা তার বিপরীতে কাজ করে বস্তুটার ঘর্ষণ বল, একটা একটা বিপরীতমুখী, এটা দিয়ে আমরা ম্যাথ করব। আবার এই যে ওজন, একটা উপাংশ তার লম্ব বরাবর কাজ করে, সেটা হচ্ছে আর কস থিটা অথবা এম জি কস থিটা। এটার কাজ হচ্ছে এই যে বস্তুটা আনত বরাবর পড়ে, ঠিক তার অপোজিটে লম্ব বরাবর
ক্রিয়া করে বস্তুটাকে এই তলের সাথে লেগে রাখা। তো এই উপাংশটা বারবার একটু ভিডিও টেনে টেনে আমরা দেখি, যদি এটুকু আমরা বুঝি তাহলে আশা করি কাজ ক্ষমতা শক্তির আনত তলের ম্যাথগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো। আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে বস্তুটার যে ওজন WmG নিচের দিকে কাজ করে, সেটা দুটো অংশে ভাগ হবে। একটা হচ্ছে তল বরাবর নিচের দিকে পড়বে, আরেকটা হচ্ছে এই 90 ডিগ্রিতে এই তলের উপাংশে ভাগ হবে। এখন এই যেটা নিচের দিকে পড়বে তার ঠিক বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে, আর যেটা এই আর cos থিটাতে কাজ করবে তার ঠিক অপোজিটে যেই উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে বস্তুটাকে পুলি অথবা পাটাতনের সাথে লেগে থাকতে সহযোগিতা করবে। এতটুকু ক্লিয়ার থাকলে আশা করি আমাদের আর ম্যাথে সমস্যা হবে না। এবার সামনে আগাই। কোথায় চলে গেলাম? স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটা সলভ করলাম। এবার দেখি এখানে আমাদের কিছু ম্যাথ আছে। এই তো, এগুলো 9-10 এর ম্যাথই। এগুলো 9-10 বেশ কয়েকবার আমরা করে আসছি। তারপরে একটু দেখি এই দ্বিতীয় হেলানো তলের ম্যাথটা দেখবো, তার আগে প্রথমটা বোর্ড দেখি কি বলা আছে। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। কতটুকু উচ্চতা আমার বলা নেই, সো আমি ধরে নিলাম ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। এই ভূমি থেকে কিউ পয়েন্ট থেকে আর পর্যন্ত 10 মিটার উচ্চতায় একটা ভ্যালু আমার দেওয়া আছে বা একটা কন্ডিশন দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। দ্যাট মিনস আমার ই কে গতিশক্তি হবে এই পয়েন্টটাতে। এখানে কোথাও লেখা আছে নাকি একটু দেখি। হয়তো লেখা আছে, আমরা এখানে লিখি। ই কে হবে তার যেই বিভব শক্তি ইপি তার ডাবল। এই কন্ডিশনটা আমার এখানে দেওয়া। ওকে, কত উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়, তো আমরা ধরে নিলাম যে টোটাল হাইট হচ্ছে পি বিন্দু থেকে এম ভরের বস্তুকে ফেলে দেওয়া হলো আর বিন্দুতে। বস্তুটার বিভব, এই যে গতিশক্তি, তার বিভব শক্তির ডাবল। আমরা পুরোটাকে ধরলাম আর ভূমি থেকে, এখানে বলা হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, এটা হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতা। তাহলে এই 10 মিটার উচ্চতা আমি যদি এখানে বাকিটা যদি প্রাইম ধরি, তাহলে এটাকে আমি বলতে পারি প্রাইম হচ্ছে টোটাল মাইনাস 10। এটা হচ্ছে প্রাইমের ভ্যালু। তাহলে আমি ধরলাম যে ইপি ইজ ইকুয়াল টু mgx, একটা ভ্যালু রাখলাম, এবং এক্স বলতে এখানে এই 10 মিটারটাকে এক্স ধরা হচ্ছে। এই এটা হচ্ছে এম জি এক্স 10, যেটা 10 মিটার উচ্চতায় ধরা হচ্ছে। আর বিন্দুতে বস্তুটির বেগ, এই আর বিন্দুতে আমরা বস্তুর বেগ জানি ভি। এখানে এই প্রতিপাদনটা আমরা অলরেডি জানি, যে যেখানে আমরা শক্তি নিত্যতার সূত্র প্রমাণ করি। বস্তুটা যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে, সেহেতু এটা গতিশক্তির সূত্র মেনে চলে, এবং এখানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh বা 2as এর ফর্মুলাটা ফলো করে। এবং এই এসটা হচ্ছে উপর থেকে সে যতটুকু পড়লো, অর্থাৎ h-10 অথবা h-x। এই যে আমি বসালাম h-x, এটা হচ্ছে আমার ভি স্কয়ারের ভ্যালু। এখন এই পয়েন্টে তার গতিশক্তি, এটা হচ্ছে ভি স্কয়ারের ভ্যালু। আমি গতিশক্তি বের করলাম, বের হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ারের এই ভ্যালুটাকে আমি এখানে বসালাম, বসায় আমি এই ইকুয়েশনটা পাইলাম যে আর বিন্দুতে তার গতিশক্তি কত। আর বিন্দুতে আমি তার বিভব শক্তি বের করলাম, আর বিন্দুতে গতিশক্তি বের করলাম। তাহলে আমরা এই সমীকরণে বসাই যে যেখানে গতিশক্তি সমান সমান 2 বিভব শক্তি, ওখানে বসাই আমি এইচ এর ভ্যালুটা পাইলাম 30 মিটার। অঙ্কটা আমরা 9-10 করে আসছি, এবং এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 9-10 ছিল, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখে তারপর হয়তো আমাকে লিঙ্কটা আবার শেয়ার করা লাগবে। 40 মিনিট হয়তো শেষ, অফ হয়ে যেতে পারে। আচ্ছা না, এখনো 9 মিনিট আছে, আমরা একটু আগাই। বলা হচ্ছে দালানের ছাদের সাথে লাগানো 7.46 লম্বা একটি মই। দ্যাট মিনস এই যে অতিভুজ মই, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 7.46। এটা খুব একটা কঠিন ম্যাথ দেওয়া হয় নাই, এটা হচ্ছে নর্মাল একটা ম্যাথ। একটু আগে যেটা দেখলাম, মইয়ের কোণ হচ্ছে দালানের সাথে 60 ডিগ্রি। আমাদের যদি কখনো অ্যাঙ্গেলটা দরকার হয়, তাহলে আমরা 90 থেকে বিয়োগ করে বাকিটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। 60 কেজি ভরের এক ব্যক্তি 15 কেজি ভরের বোঝাই সহ, এটা ওই প্রথম ম্যাথটার মতো 60 আর 15 ভর, সে 30 সেকেন্ডে মইয়ে চলে আসছে। এখানে একটা জিনিস বাড়তি, সেটা হচ্ছে আমার টাইম দেওয়া হচ্ছে, ক্ষমতা বের করতে বললো। সো ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি এটা
পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি। আমরা সব সময় ম্যাথ যে করব, যেটা বের করতে বলা হচ্ছে পি, ওই ফর্মুলা থেকে আগাবো। আমরা বইয়ে করে দেওয়া হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটা তো রেডিমেড করে দেওয়া আমরা যেটা দেখি, কিন্তু আমরা পরীক্ষার হলে সলভ করবো কিভাবে? ক্ষমতা বের করতে বলা হচ্ছে, সো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে আমার আবার ডাব্লিউ মান আমি জানি না, সো ডাব্লিউ বের করার জন্য আমরা তখন বুঝবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম কত? দুইটা ওয়েট অ্যাড করলাম, 60 কেজি এবং 15 কেজি। জি হচ্ছে 9.8। আর এইচটা হচ্ছে এখানে আমার বুঝার জিনিস, একটু আগে আমি যে উপাংশটা ভাগ করলাম, এই যে মই বরাবর বা হেলানো তল বরাবর, এটাতে আমি বললাম যে মইয়ের এই ভ্যালুটা হচ্ছে এস কস থিটা। আর এখানে যেটা ছিল সেটা ছিল এস সাইন থিটা। এখানে ওই জিনিসটা ভ্যালু বসানো হচ্ছে যে 7.46 ইন্টু কস 60 ডিগ্রি। এই উপাংশটা আমি আরেকবার একটু যদি রিপিট করি, এই যে এখানে আমি ধরলাম এখানে দুইটা জিনিস টোটালি ডিফারেন্ট। কোথায় কোথায় ডিফারেন্ট আছে আমি একটু বলি, উম ভালো করে লক্ষ্য করি। এই যে আমার এম হচ্ছে 60 + 15, 7.46। এই যে 7.46, এখানের সাথে যদি তার কোণ লাগানো থাকে, আর আমি যদি এর বরাবর এখানে একটা লম্ব টানি, অথবা আরো ইজি করে দিই, এখানে উপাংশে যাওয়ার দরকার নেই, আমি যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা চিন্তা করি, এটাতে এই এস দেওয়া আছে 7.46, এবং এর সাথে হচ্ছে আমার কস 60 ডিগ্রি, এই ভ্যালুটা এখানে বসানো হচ্ছে এফ এস কস থিটা। আর এফ হচ্ছে আমার এমজি, তাহলে আমরা ডাব্লিউ এর ইকুয়েশনটা লিখতে পারি এমজি এইচ সাথে কস থিটা, বা এফ এস কস থিটা। এফ এর ভ্যালুটা এই যে আমার এম জানি, জি 9.8 জানি, আর এইচ হচ্ছে আমি আনত তল বরাবর 7.46 নামলাম, এর সাথে কস থিটা। এটা কিন্তু উপরে যে আমি ওয়েটের সাথে উপাংশ ভাগ করলাম ওটা না, ওটার অঙ্ক আর একটু ডিফারেন্ট, এটা জাস্ট স্মরণের উপাংশ, এটা হচ্ছে স্মরণের উপাংশ, আর ওটা ছিল আমার ওজনের উপাংশ, দুটো আলাদা জিনিস, এটা আমরা মিক্স আপ করবো না। ওকে, তাহলে আমার সব ভ্যালু দেওয়া আছে, আমি কাজ বের করতে পারলে তাকে টাইম দিয়ে ভাগ করে দিব 30 সেকেন্ড, যেহেতু আমার দেওয়াই আছে এখানে 30 সেকেন্ডে মই বেয়ে উঠে তার ক্ষমতাটা কত। গতিশক্তির ম্যাথ আমরা 9-10-এ বেশ কয়েকবার করে আসছি, যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। আমরা দেখি গতিশক্তিতে কি কি দেওয়া হচ্ছে। এই উদাহরণগুলো একটু আমরা এমসিকিউর জন্য পড়বো, যে পাথরকে কাঁচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাঁচটা ভেঙে যায় কেন? আমাদের এই ধরনের উদ্দীপক আসছে, দেখা যায় আমরা এটা কোন টপিক থেকে আসছে না জানার কারণে ম্যাক্সিমাম আমি ভুল করে থাকি। দেন এটা কেন এখানে লিখে দেওয়াই আছে, যে পাথরের গতির জন্য আমার কাজটা ভেঙে যায়। হাতুড়ি দিয়ে যখন দেওয়ালে পেরেক ঠুকি, তাহলে এটা আমার গতিশক্তির একটা এক্সাম্পল। পাহাড় থেকে সমতলে নামার সময় নদী অত্যন্ত খরস্রোতা হয়। এই টার্মগুলো যদি আমার জানা না থাকে, আমরা এগুলো কিন্তু নতুন বইগুলোতে নাই, নতুন বইগুলোতে এগুলো থেকে কোশ্চেন করা হচ্ছে। তো আমাদের কোশ্চেন প্যাটার্ন যেহেতু কিছুটা প্রিভিয়াস দিকে চলে যাবে, তো আমরা এই কোশ্চেন গুলাকেই পরীক্ষার হলে পাবো। এখানে আরো একটা জিনিস ওরা মেনশন করে দিল, যে কাজ বা নিজে করো। নদীতে পালহীন একটি নৌকা, পালতোলা আরেকটা নৌকা পাশাপাশি ভাসিয়ে দাও, জোরে বাতাস বলে তুমি কি দেখতে পাবে? একটা পালহীন নৌকা, একটা পালতোলা নৌকা, অবশ্যই যেটা পালতোলা নৌকা, আমরা দেখবো কি ওইটা বাতাসের বাধার কারণে বা বাতাসের ধাক্কার কারণে সে কিছুটা দ্রুত চলছে, এর কারণ ব্যাখ্যা করতে বললো। দ্যাট মিনস এটাও আমার গতিশক্তির, বাতাসের গতিশক্তির একটা উদাহরণ। সো টার্মগুলো আমার জানা থাকলে আমাদের জন্য সুবিধা। গতিশক্তির রাশিমালা প্রতিপাদন আমাদের লাগবে না, জাস্ট ইকে ইজ ইকুয়াল টু যে আমরা হাফ এম ভি স্কয়ার পড়ে আসছি, এটার প্রতিপাদনটাই আমাদের এখানে তুলে দেওয়া আছে। সো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এখানে প্রত্যেকটা টার্মই আমরা জানি, ভর, বেগ, আর ইকে হচ্ছে গতিশক্তি। এখান থেকে এই যে এখানে হাইলাইটেড করা, এটা বেশ কয়েকবার এখান থেকে এমসিকিউ আসছে, কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা পারি না। এই কোশ্চেনটা বি নাম্বার কোশ্চেন আসছে এবং ম্যাথের জন্য লাগে, সেটা হচ্ছে গতিশক্তির সাথে কিসের সম্পর্ক দেখাতে বললো? ভরবেগ। ভরবেগ আমরা বেশ কয়েকবার পড়লাম, পি ইজ ইকুয়াল টু এম বি। আমরা নিউটনের বলবিদ্যাতেও পড়লাম পি ইজ ইকুয়াল টু এম বি। ওখানে আমরা ভরবেগ দুটা পড়লাম, একটা হচ্ছে রৈখিক ভরবেগ আর একটা ছিল কৌণিক ভরবেগ। সো পি ইজ ইকুয়াল টু এম ভি। এই রৈখিক ভরবেগ, এখানে রৈখিক ভরবেগকে বোঝানো হচ্ছে, রৈখিক ভরবেগের সাথে আমাদের গতিশক্তি সম্পর্কটা কি সেটা একটু দেখি। আমরা জানি গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এম ভি স্কয়ার আমি করলাম কি, লব ও হরকে আরো একটা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে উপরে একটা এম ছিল, এম স্কয়ার হয়ে গেল, নিচে একটা এম দিয়ে ভাগ করলাম। এই যেহেতু পি ইজ ইকুয়াল টু এম ভি, এখন আমি যদি এর উপর হোল স্কয়ার দিই, এম স্কয়ার ভি স্কয়ার,
তাহলে এম স্কয়ার ভি স্কয়ার মানে হচ্ছে পি স্কয়ার। এই যে আমার এম স্কয়ার ভি স্কয়ার, এম ভি এর ভ্যালু হচ্ছে পি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম কি পি হচ্ছে ভরবেগ আর ই কে হচ্ছে গতিশক্তি। গতিশক্তির সাথে ভরবেগের ইকুয়েশনটা হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু হাফ পি স্কয়ার বাই এম। এটা আমার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট এবং এটা আমার বি নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এটা আমরা একটু পড়বো। উম, এবার কাজ শক্তি উপপাদ্য। এই কাজ শক্তি উপপাদ্যটা আমাদের এ নাম্বার এবং বি নাম্বার দুটোটা কোশ্চেনে আসে। সো আমরা একটু দেখি। কোন বস্তুর উপর ক্রিয়ারত ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমানুপাতিক বা সমান। অর্থাৎ এই যে আমরা ইকুয়েশনটা লিখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটার সাথে আমার বললো কি কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল, আমি একটু মার্ক করি, লব্ধি বল এফ কর্তৃক কৃত কাজ ডাব্লিউ, এটা হবে তার গতিশক্তি ই কে পরিবর্তনের সমান। আমরা যদি একটু ইকুয়েশনের দিকে আসি তাহলে আমার সমীকরণটা দাঁড়ায় এই ধরনের, যে কাজ হচ্ছে তার শেষ গতিশক্তি ও আদি গতিশক্তি যে পরিবর্তন, সেটাই হচ্ছে বলের দ্বারা কৃত কাজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, আমাদের ম্যাথে বেশ কিছুবার ব্যবহার করার জন্য লাগবে। এবং এই যে থিমটা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু দুইটা গতিশক্তি, একটা আদি গতিশক্তি একটা শেষ গতিশক্তি, তার পার্থক্য, এটাই হচ্ছে আমার কোন একটা বস্তুর উপর বল কর্তৃক কৃত কাজ। এটাকে আমার এখানে এই যে লেখা আছে, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য নামে পরিচিত। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, মানে পরিবর্তনশীল বল বলতে আমরা এই টপিকটা শুরুই করলাম যে পরিবর্তনশীল বল দ্বারা, যেখানে আমরা ডিফারেন্সিয়েশন এবং লিমিট দেখলাম। এই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমার এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসে এবং এই তখন আমার এই কাজ শক্তি উপপাদ্যটা ব্যবহার করা হয়। ছোট করে একটা এই কয়েকটা ব্যবহার দেয়া আছে। উম, আমাদের আর 1-1.5 মিনিটের মতো, 1 মিনিটের মতো ভিডিও থাকবে যেহেতু রেকর্ড করে দেওয়া। আমি চেষ্টা করবো এতটুকু দিতে, এবং কালকে শনিবার যেহেতু ক্লাস থাকবে চকবাজারে, সো এতটুকু পর্যন্ত সবাই দেখে আসবো। কালকের ক্লাসে বাকিটা আলোচনা করব। তাহলে আরেকটু আমি বলি, এখানে হচ্ছে কোথায় কোথায় আমরা এই প্রবলেমগুলো ব্যবহার করতে পারি, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে কিনা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ কি সমান, কোনটির গতিশক্তি বেশি, সেটা আমরা এই কোশ্চেন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। আরেকটা ঘটনা হচ্ছে একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটার গতি, উপরের কোশ্চেনটা ছিল কোনটার গতিশক্তি বেশি, আর নিচেরটা আমার দিল কোনটার ভরবেগ বেশি। সো এই তিনটা ঘটনা আমরা এখান থেকে দেখলাম। যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো সময় কেটে যাবে, এতটুকুই আমার ক্লাস থাকবে। এই আমরা চেষ্টা করব এতটুকু পজ দিয়ে হলেও যাতে এই এক্সপ্লেনেশন গুলো আমরা দেখি, যাতে নেক্সট ক্লাস আমার এই জিনিসগুলো বোঝা যায়। এইখান থেকে এই গাণিতিক উদাহরণ থেকে হচ্ছে আমাদের এই আনত তলের মূলত ম্যাথ গুলো শুরু। সো কালকে আশা করি আমি আনত তলের এই কোশ্চেন এবং এই যে রাইফেল গুলির